অনেক কিছুই কিন্তু হুটহাট করে প্ল্যান হয়ে যায়, যেটা কিনা আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না। আসলে আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। কখন কার রিজিক কোথায় লেখা থাকে সেটা কিন্তু কেউ জানে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর আজকের ব্লগটি শুরু করছি ঢাকার কামরাঙ্গীরচর আমার চাচার বাসা থেকে। হঠাৎ করেই হচ্ছে আমার চাচার বাসাতে আসা, আর এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের নতুন গেস্টরা এই বাসায় এসেছে, মানে আমার ভাইয়ার শ্বশুর বাড়ির সকলেই হচ্ছে ফ্যামিলি হচ্ছে এখানে বেড়াতে এসেছে, আর সেই জন্যই মূলত আমার চাচার বাসায় আসা। আমাদের গেস্ট যেহেতু এত দূর থেকে এসেছে আর একদিন হয়েও গিয়েছে, যাই হোক কারণবশত আপনাদের সাথে এর আগের ভিডিওটা শেয়ার করতে পারছি না। আর আমিও কিন্তু 2 দিন হয়েছে এই বাসাতে আসা, আর আজকে দুপুরে খাবারের মধ্যে দিয়ে কিন্তু শুরু করেছি আজকের ভ্লগটি। তো আজকে দুপুরের আয়োজনটি দেখতেই পারছেন। আমরা যেহেতু এক জায়গাতে যাব প্ল্যান করেছিলাম, মানে আগের দিন রাতেবেলা হচ্ছে প্ল্যান করেছিলাম, তো যাওয়ার কথা যেহেতু এক জায়গাতে, মানে সেটা কোথায় যাব সেটা তো দেখতেই পারবেন। যাই হোক, দুপুরের খাবারের মধ্যে ছিল হচ্ছে পোলাও, টিকা, রোস্ট, গরুর মাংস, চিংড়ি মাছ আর হচ্ছে সালাদ। এই শর্টকাট খাবারগুলি কিন্তু আজকে আমরা খেয়ে তারপর হচ্ছে আমরা একটা ঘোরার উদ্দেশ্যে বের হব। যাই হোক, আমরা তো ঘুরতে বের হয়ে গেলাম, আর এখানে একটা হাইসের মধ্যে হচ্ছে ফুল ফ্যামিলি, সাথে আমার ফুপুও ছিল, আর ছিল হচ্ছে ভাবির ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি। এই তো আমরা এখন ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর কোথাও গেলে যখন নতুন গেস্টদের নিয়ে ঘুরতে যাওয়া হয়, বা নতুন যেহেতু আমার কাকু কাকির বিহাইন্ড সবাইকে নিয়ে যেতে ঘোরা হচ্ছিল, আমার কাছে তো অনেকটা এক্সাইটেড লাগছিল। আর আপনাকে তো দেখতেই পাচ্ছেন, ও কিন্তু ওর মামার কোলে বসেছিল। আজকে আমরা মূলত যাচ্ছি হচ্ছে মাওয়াতে। আর ঢাকা থেকে মাওয়ার দূরত্ব কিন্তু বেশি একটা পথের নয়, আর যখন মাওয়ার হাইওয়েতে ওঠা হয় তখন কিন্তু বেশিটাই ভালো লাগে। আর ভালো লাগার একটাই কারণ হচ্ছে ঢাকা মাওয়ার হাইওয়েতে কিন্তু কোনো রকমের জ্যাম নেই। আমরা মূলত মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম হচ্ছে বিকালের দিকে, মানে দুপুরের খাবারটা একটু তাড়াহুড়ার মধ্যে শেষ করি 3:30টার মতো আমরা রওনা দিয়েছিলাম। আর যেতে যেতে কিন্তু আমাদের পথে অনেকটাই জ্যামে পড়েছিলাম, ঢাকার ভিতরে অবশ্য, কিন্তু যখন হাইওয়েতে উঠেছিলাম তখন কিন্তু তেমন একটা জ্যাম পরিলক্ষিত ছিল না। যাই হোক, সবাই তো এক এক করে আমরা কথা বলছিলাম, মানে গল্প করতে করতে যাচ্ছিলাম। রাস্তায় আসার সময় তো আমরা অনেকটাই মজা করতে করতে এসেছি, আবার কিছুটা গল্প করেছি। যাই হোক, যেইটা দেখার জন্য আমাদের এখানে আসা সেটা হচ্ছে পদ্মা নদীতে মানে পদ্মা নদীতে ট্রলার দিয়ে ঘোরা, আর পদ্মা নদীর কিন্তু দৃশ্যটাই উপভোগ করা। আর আমরা এক এক করে তো সবাই নেমে নিচ্ছিলাম, যারা যারা এসেছি আমরা কিন্তু প্রায় টোটাল মানে 11 জন মানুষ এসেছিলাম, আর সবাই কিন্তু আমরা এক এক করে নেমে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমার কাকা কাকির বিএনের সাথে আমার বিএনও কিন্তু ছিল, মানে ভাবির ভাই আর বোন কিন্তু আমাদের সাথেই ছিল। আর ওদের নামটা আমি মেনশন করে দিই। একজনের নাম হচ্ছে আরশি, মানে যেটা কিনা ভাবির ছোট বোন, আর আরেকজনের নাম হচ্ছে রিফাত, যেটা কিনা ভাবির ছোট ভাই। আর ওদের নামটা মেনশন করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে পরবর্তীতে যখন ওদের নাম ধরে বলি তখন যেন আপনারা চিনতে পারেন। যাই হোক, আমরা তো ওই তো পদ্মার পাড়ে এসে পড়লাম। আর এখানে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এমবি মিঠামই, যেইটা কিনা মানে একটা লঞ্চের মতো, মানে রিসেন্ট হচ্ছে এটা লঞ্চ হয়েছে, মানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে হচ্ছে শুভ উদ্বোধন হয়েছে। যেটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যদি সবাই মিলে এখানে ঘোরা যেত তাহলে হয়তো বা আরেকটু বেশি ভালো লাগতো। কিন্তু আমরা যেহেতু এত একটা সময় নিয়ে আসিনি, আমাদের যেই প্ল্যান ছিল যে আমরা প্রথমে হচ্ছে ট্রলার দিয়ে ঘুরবো, সেই প্ল্যানেই কিন্তু আমরা সাকসেস করার জন্য আবার একটা ট্রলার ভাড়া করে নিব। আর এখানে আসার পর আপনারা যারা একটু দূরে থেকে আসবেন অবশ্যই হচ্ছে একটা প্ল্যান করে আসবেন, যে এই সময় গেলে হয়তো বা আমরা দিনের ভিউটা দেখতে পারবো, কিংবা অনেকে হচ্ছে লাইটিংয়ের কারণে পদ্মা সেতুর রাতের ভিউটা দেখতেই কিন্তু এই মাওয়াতে আসে। আর আমরা যেহেতু দুইটাই দেখতে আর কি ইচ্ছুক ছিলাম, সেই জন্য কিন্তু আমরা এইরকম একটা টাইমিংয়ে এসেছিলাম, যাতে করে দেখা গিয়েছে যে আমরা মানে
দিনের ভিউটা একটু উপভোগ করতে পারি, আবার রাতের ভিউটা যেন উপভোগ করতে পারি। যাই হোক, অনেকক্ষণ কিন্তু দর কষাকষির পরে মানে আপনাদের ভাই একটা ট্রলার ভাড়া করে নিল, যেটার প্রাইস পড়েছিল হচ্ছে ঘন্টায় মানে 1200 টাকা। আর এইখানে কিন্তু পুরাটাই আমরা নিজস্ব রিজার্ভ করে নিয়েছিলাম, এখানে কিন্তু বাইরে কোনো লোক থাকবে না। যাই হোক, আপনারা একটু দামাদামি করেই কিন্তু এখানে আসার পর একটা ট্রলার নিতে পারেন। আর এই তো ট্রলারে উঠেই কিন্তু আমরা একটু খাওয়া শুরু করেছিলাম, মানে একটু হালকা খাবার, দেখা গিয়েছে যে বিস্কুট, আবার দেখা গিয়েছে যে কিছু চকলেট নিয়ে গিয়েছিলাম, সেগুলি কিন্তু বসে বসে খাচ্ছিলাম। আর এই তো পদ্মা নদীর দৃশ্যটা কিন্তু উপভোগ করছিলাম। যখন ট্রলারে উঠেছিলাম মানে সাইড দিয়ে হচ্ছে একটা স্পিড বোট গিয়েছিল, সেইটার স্পিডে কিন্তু আমাদের ট্রলারটা এইরকম করে দুলছিল। তো এটা ভয় পাওয়ার কিছুই নেই। আসলে আমি যেহেতু মানে বিক্রমপুরের মেয়ে, আবার দেখা গিয়েছে যে আমার শ্বশুর বাড়িও তো এই কাছাকাছি, মানে মার কাছাকাছিতেই, তো আমার কিন্তু নদীতে চড়ে বা নদীতে নৌকায় চড়ে কিন্তু আমার অভ্যাস আছে। যাই হোক, আমার কাছে মোটেও ভয় লাগেনি, কিন্তু ভাবি তারপর আমার বিএনদের কাছে নাকি একটু ভয় লেগেছিল। আর পদ্মা নদীর ভিউটা বলবো, এখন কিন্তু পানি একেবারেই নেই, কারণ এখন কিন্তু শীতকাল, আর শীতকালে পানি থাকে না, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ বর্ষার সময় যে একটা পানি থাকে, দেখা গিয়েছে একটা থই থই পানি, আর দেখা গিয়েছে যে পদ্মা নদীটাও কিন্তু একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করে। যাই হোক, পদ্মা নদীতে যখন আমরা ট্রলার দিয়ে ঘুরছি, তো ছবি না তুলেই তো নয়, সবাই একটু পোজ নিয়ে ছবি তুলছিলাম, আর সেইটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। আর যাওয়ার পথে এই তো মানে দৃশ্যগুলো তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে আপনারা যখন ট্রলারটা ভাড়া করবেন তখন অবশ্যই মেনশন করে নেবেন যে পদ্মা সেতু দেখানোর পরে মানে কিছুটা পথ যাওয়ার পরে হয়তোবা অনেকেই একটু চরে নামতে চায়, আবার দেখা গিয়েছে যে মাওয়ার যে পয়েন্টটা আছে সেখানে কিন্তু নামতে চায়। এই কথাটা বলে নিলে ভালো হয়, যাতে করে যে ট্রলারের যে লোক থাকে যেই চরে আর কি নামতে দেয়, সেখানে নেমে একটু হাঁটাহাঁটি করে সময়টা কাটানো যায়। আবার দেখা গিয়েছে যে পরবর্তীতে ঘন্টার বেশি হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা হয় না, কারণ আগে থেকে বলা থাকলে এই জিনিসগুলো কিন্তু অনেকটাই ভালো হয়। আর আমরা এক এক করে হচ্ছে বসেছিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে এই তো বিয়ানের জন্য পানি তুলছিল, যে দেখতে বলছিল যে পদ্মা নদীর পানি আসলে আসলে সে তো বাড়িতে আসলে পদ্মা নদীর পানি দিয়ে গোসল করে। আর আমরা যখন একটু একটু সামনের দিকে এগোচ্ছিলাম, আর সামনে যেতে যেতে কিন্তু আমাদের কাছে পদ্মার সেতুটা, সেটার ভিউটা কিন্তু দৃশ্যমান হচ্ছিল। আর এতটা বড়, দেখা গিয়েছে যে পাড়ি দিতেও কিন্তু বেশি সময় লাগে, আবার যখন ভিউটা আসে সামনাসামনি তখনও কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা সকলেই বসেছিলাম আর অনেকটাই গল্প করছিলাম, মানে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ এটা আমি সব ভিডিওতে বলে থাকি যে সবাই একসাথে করে হলে বা একসাথে করে সময় কাটাতে খুবই কিন্তু ভালো লাগে। আর সকলেই দেখুন আপনার ভাইয়ার কি অবস্থা, মানে সে হচ্ছে মানে ট্রলার চালাচ্ছিল এরকম করে একটা ভাব নিচ্ছিল, আসলে কিছুই নয়, ট্রলারের চালকে হচ্ছে ট্রলার চালাচ্ছিল, কারণ সে তো আর এগুলোতে এক্সপার্ট নয়, জাস্ট হ্যান্ডেলটা একটু ধরেছিল, সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা মজা করে। আর আমরা কিন্তু মানে অনেকটাই কথা বলছিলাম, আর আমাদের মনে হচ্ছিল যে ছবি আর ভিডিও কিছুই হয়তো বা শেষ হচ্ছিল না, কারণ পদ্মা সেতুটা যতটাই কাছাকাছি দৃশ্যমান হচ্ছিল, সবাই আসলে একটু ছবি তোলার জন্য মানে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই কিন্তু এই ছবিগুলো তুলছিল। পদ্মা সেতুর নিচ দিয়ে যে ট্রেনের লাইনটা গিয়েছে জিগজ্যাগ ভাবে, সেটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে, মানে আমার কাছে বেশিটাই ভালো লাগে, কারণ এইরকম মনে হচ্ছে যে একটা ডিজাইন, কিংবা আমরা যখন মেহেদি দেই তখন কিন্তু এরকম জিগজ্যাগ করে কিছুটা ডিজাইন করি। আর এতটা সুন্দর দেখা যাচ্ছিল লাইটিংয়ের কারণে, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে আর লাইটগুলো কিন্তু জ্বালানো হয়ে গিয়েছে, আর এই লাইটগুলো একেবারে দূর দূর সারি সারি কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের সাথে মানে তো ট্রেনের লাইনগুলো কিন্তু নিচ থেকে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
পদ্মা নদীর উপর দিয়ে দৃশ্যমান একটি সেতু, যেটা কিনা আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আসলেই কিন্তু তাই, কারণ অনেক মানুষ কিন্তু আসে ভিড় করে দেখার জন্য। আবার আমরা যখন পদ্মা সেতুর উপর দিয়ে যাই তখন কিন্তু নদীটা অনেকটাই দৃশ্যমান হয়। আবার দেখা গিয়েছে যখন আমরা এই তো ট্রলার দিয়ে ঘুরছি তখন কিন্তু সেতুটাকেই মানে চেয়ে চেয়ে দেখছি আসলে নিচ থেকে কতটা সুন্দর দেখা যায়। আর আমি যখন ওই পার থেকে ভিডিওগুলো করেছিলাম তখন কিন্তু একেবারে সোজাসুজি দেখা যাচ্ছিল। আর পরবর্তীতে যখন আমি এই তো এই পারে এসেছি মানে ট্রলারের মাধ্যমে, তখন কিন্তু এইরকম একটা বাঁকানো দেখা যাচ্ছিল। আর এখানে আমি আগেই বলে নিয়েছি যে আমরা হচ্ছে শুরুতেই ট্রলারওয়ালাকে যখন ভাড়া করেছিলাম তখন বলেছিলাম যে একটু নেমে হাঁটাহাঁটি করব। আর এখান কিন্তু আমরা মাওয়াতে যেহেতু আছি মানে মাওয়ার যে পয়েন্টটা আছে সেখানে নেমে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই রকম নদীর স্রোত দেখতে কার না ভালো লাগে, যদিও পা ভিজানো হয়নি কারণ রাত ঘনিয়ে আসছে। আবার দেখা গিয়েছে যদি একটু স্লিপ কেটে পড়ে যাই হোক, এই ভিউটা তো মানে আমরা উপভোগ করলাম। এরপর হচ্ছে উপরে একটু হাঁটতে যাওয়া। যারা মাওয়াতে এই পয়েন্টটায় গিয়েছেন মানে ব্লগগুলো দেখার জন্য, এইটা যে কতটা সুন্দর, আর যখন এখান দিয়ে হাঁটা যায় তখন কিন্তু বেশিটাই ভালো লাগে। কারণ দুইটা ব্লক হচ্ছে উঁচা আর কয়েকটা ব্লক হচ্ছে নিচা, মানে এরকম কিন্তু একটা ডিজাইন দিয়েছে। আর বাবা আর মেয়ে মিলে তো দেখতেই পারছেন কিরকম করে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছিল। আর আমিও কিন্তু কম যাচ্ছিলাম না, তো এক এক করে তো পাড়া দিচ্ছিলাম আর হচ্ছে উপরের দিকে বেয়ে উঠছিলাম। আস্তে আস্তে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখানে মানে যারা যারা ছিল আর কি দায়িত্বে, তারা বলছিল যে এখান থেকে এখন চলে যেতে হবে। যারা হয়তো বা মানে ট্রলার ছাড়া এসেছে এই দিকে, তারা তো হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। আর আমরা তো ট্রলারের দিকে যাচ্ছিলাম কারণ আমরা কিন্তু এখানে ট্রলারেই করে এসেছি। আর দেখতেই পারছেন যে সেতুটা আসলেই কতটা সুন্দর। মানে এখানে যারা অবশ্য যাননি এখন পর্যন্ত মাওয়াতে, তারা হয়তো বা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই জায়গাগুলো আসলে কতটা সুন্দর। সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপর যেন আমাদের ছবি তোলা শেষই হচ্ছিল না। আর দেখা গিয়েছে ফ্ল্যাশ লাইটের কারণে আমাদের চোখে মনে হচ্ছিল যে আমরা একটা পেতনি হয়ে গিয়েছি। যাই হোক, একটু মজা করছিলাম। সন্ধ্যা হয়ে এসেছে আর আমাদের মাথার উপর দেখতেই পারছেন এরকম করে মশা ঘুরঘুর করছিল। আসলে এগুলো মশা নাকি পোকা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এটা নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম কারণ মনে হচ্ছিল যে মাথার উপরে টর্নেডো বয়ে যাচ্ছে। পদ্মা সেতুটি আমরা যখন মানে নদীর সাইড থেকে দেখছিলাম, যদিও আমরা কিন্তু উপরের দিকে উঠিনি। আর নিচ দিয়ে যখন মানে একটা ট্রেন যাচ্ছিল সেটা দেখানোর পর মানে মনে হচ্ছিল যে আমাদের 16 আনাই পূরণ হয়ে গিয়েছে। কারণ উপর দিয়ে মানে বাস চলাচল বা যান চলাচল তো স্বাভাবিক দেখা গিয়েছে, কিন্তু মানে ট্রেন যে আমাদের সামনে দিয়ে মানে খুব কাছাকাছি হয়েই যাবে সেইটা হয়তো বা মানে দূর দিয়ে যখন দেখছিলাম ট্রেনটা আস্তে আস্তে মানে এগোচ্ছে, সেইটা দেখে আমাদের খুবই ভালো লাগছিল। আসলে এইটা আমাদের ধারণার বাইরেই ছিল, মনে হচ্ছিল যে আমরা ট্রেন দেখতে পারবো না। আর রাতের বেলা যখন ট্রেনটা যাচ্ছিল মনে হচ্ছিল যে কিছুর ভিতর দিয়ে একটা সাপের মতো করে কিন্তু এগোচ্ছে। আর এই লাইটিংটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এখন হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালাম। আর এটা কিন্তু মানে লাইটিংয়ে পদ্মা সেতুর উপরে যে লাইটিংটা সেইটা হচ্ছে নিচে পানিতে যখন পড়েছে তখন তো দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে। আসলে প্রত্যেকটা ভিউ আমি বলবো অনেকটাই সুন্দর লাগে। যখন কিনা দিনের বেলা তখন কিন্তু একরকম ভিউ, আবার যখন রাতের বেলা তখন কিন্তু অন্যরকম ভিউ। আর পানির মধ্যে এই লাইটিংগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল। অনেক যেহেতু ঘুরছিলাম আর এই
ভাসমান রেস্টুরেন্টটাকে আমরা কিভাবেই বা মিস করব। কারণ অনেকেই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকবেন বা ফেসবুকে ইনস্টাগ্রামে দেখে থাকবেন পদ্মাবতী ভাসমান রেস্টুরেন্ট, যেটা কিনা অনেক দিন হয়েছে, মানে আমি বলবো না, মানে বেশি দিন হয়েছে, মানে খুব রিসেন্ট হচ্ছে এটা লঞ্চ হয়েছে সারাদিনের জন্য। এইখানে কিন্তু অনেকেই চাইলে আপনারা সময় কাটাতে পারেন। তো এখানে যখন এই লঞ্চটা যখন আমরা দেখলাম যে এইটা থেমে আছে, তখন তাদের জিজ্ঞেস করার পর যেখানে কিছুটা সময় কাটানো যাবে নাকি, তারা বললো হ্যাঁ এখানে রেস্টুরেন্টের মতন আছে যেখানে কিনা আপনারা গিয়ে ছবি তুলতে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। তো যেই বলা সেই কাজ কিন্তু। তো আপনাদের এখানে দেখে যে পদ্মাবতী রিভার ক্রুজ অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে কিছু খাবার তালিকা, যেটা কিনা আপনারা পজ করে একটু দেখে নিতে পারবেন। আর এখানে আসলে কিন্তু অনেকটাই সময় কাটাতে পারবেন, আর আমার কাছে না খুবই ভালো লাগছিল। তো আজকের ব্লগটি কিন্তু শেষ করছি এইখানেই। ব্লগটির পরবর্তী পর্ব আপনাদের মাঝে খুব শীঘ্রই নিয়ে হাজির হব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।